রাশিয়াকে যদি প্রায়োরিটি দেওয়া না হয়, রাশিয়ার শর্তগুলোর ব্যাপারে যদি বেশি এরকম গুরুত্ব দেওয়া না হয়, রাশিয়া কেন আসলে এই পিস ডিলে আসবে? রাশিয়ার ঠেকাটা কোথায়? রাশিয়া তো বলছে না, কাউকে ডেকে বলছে না, ভাই আমার জন্য একটা পিস ডিলের ব্যবস্থা করো, আমি একটু যুদ্ধবিরতি চাই। আমেরিকা একটা শক্তিধর রাষ্ট্র হয়েও রাশিয়াকে যদি মানে বোঝাতে ব্যর্থ হয় যে তোমরা যদি এই যুদ্ধটা চালিয়ে যাও, তোমাদের উপর আমরা আরো অনেক বেশি খরচ নামিয়ে আনবো। নেটো সহ, আমেরিকা সহ নেটো যখন তার বিরুদ্ধে যুদ্ধ করছে, পরোক্ষভাবে যুদ্ধ করছে অস্ত্রপাতি দিয়ে, তাতেও রাশিয়াকে থামানো যাচ্ছে না, তাহলে তো আসলে জেলেনস্কির কোনো উপায় নেই। এখন এমন একটা পর্যায়ে গেছে যে ইউক্রেন সব দিক দিয়ে হারাচ্ছে। কিন্তু যেদিনই আলাস্কাতে প্রেসিডেন্ট পুতিন এবং ট্রাম্প বৈঠক করলেন, সেদিন থেকে আসলে এক ধরনের ইতিবাচক হাওয়া বইছে যে সামনের দিনগুলোতে ইউক্রেন যুদ্ধ বন্ধ হতে একটি কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে। এবং সবশেষ আমরা সোমবার দেখলাম ইউরোপিয়ান নেতারা 7 নেতা ছুটে এলেন জেলেনস্কিকে সাথে নিয়ে ওভাল অফিসে। তারা ট্রাম্পের সঙ্গে বৈঠক করলেন। প্রেসিডেন্টকে খুব ইতিবাচক মনে হয়েছে, তিনি ত্রিপক্ষীয় বৈঠকের জন্য সম্ভাব্য সবকিছু করতে রাজি হয়েছেন। তবে রাশিয়াকে যারা চেনেন তারা জানেন, রাশিয়া ধরি মাছ না ছুঁই পানিতে বিশ্বাসী, এবং তারা যে শর্তগুলো দিচ্ছে তার মধ্যে অন্যতম হলো যে জমি কিংবা ভূমি তারা এখন পর্যন্ত দখলে রেখেছে সেটি শেষ পর্যন্ত তারা দখলে রাখতে চায়, যেটি অনেকটা তাল গাছ আমার বিচার মানি এই টাইপের একটি ধরনের সত্য তারা আগে জুড়ে দিচ্ছেন। সবকিছু মিলে এখন পর্যন্ত যে পরিস্থিতি, তাতে এই শান্তি আলোচনা, এই পিস ডিল কতটা কার্যকর হবে, কতটা দ্বিতীয় বৈঠকটি ত্রিপক্ষীয় সেটি সফল হবে বলে আপনার কাছে মনে হচ্ছে? জি, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দেখুন, প্রেসিডেন্ট ট্রাম্প আসলে পরোক্ষভাবে জেলেনস্কিকে যে আসলে বাসের নিচে ফেলে দিয়েছে, আমেরিকায় যেটা বলে আর কি, যে তার যে মিত্র জেলেনস্কি, তাকে তিনি অলরেডি অনেকটা পরিত্যক্ত করেছেন। সেই জিনিসটা কিন্তু আস্তে আস্তে দৃশ্যমান হলো যখন আমরা দেখতে পেলাম যে প্রেসিডেন্ট পুতিনকে তিনি ডেকে এনেছেন, মানে প্রেসিডেন্ট ট্রাম্প ডেকে এনেছেন আলাস্কায়। সেখানে যাদের বিষয় নিয়ে আলোচনা হবে, অর্থাৎ ইউক্রেন নিয়ে, ইউক্রেনের প্রেসিডেন্টকে সেখানে অংশীদান করা হয়নি। তাতে করে জিনিসটা আসলে জেলেনস্কিকে যে খুব বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে না, এটা তো তখনই বোঝা গেল। কারণ ইউক্রেনের ব্যাপারে আলোচনা হবে, সেখানে ইউক্রেনই পার্টি না, সেটা একটা দিক। আরেকটা হচ্ছে, আমাদের পূর্ববর্তী যে প্রেসিডেন্ট ছিল জো বাইডেন, এবং তিনি পরিষ্কারভাবে বলেছিলেন যে মানে প্রেসিডেন্ট পুতিন তিনি একজন খুনি, তার হাতে রক্তের দাগ রয়েছে, তিনি যুদ্ধ অপরাধী। তো এমন আমেরিকার একটা প্রেসিডেন্ট যখন অন্য দেশের প্রেসিডেন্টকে যুদ্ধ অপরাধী, খুনি হিসেবে চিহ্নিত করেন, তখন পরবর্তী একজন প্রেসিডেন্ট তাকে লাল গালিচার সম্বর্ধনা দিয়ে যখন আলাস্কায় তাকে বরণ করে নেন, তখন তো তাকে সব লেজিটিমেসি দেওয়া হয় পুতিনকে, যে পুতিন ইজ অল রাইট। আমি একটু এই বিষয়ে আপনার কাছে জানতে চাই, সেটা হলো, যদি এখন ট্রাম্প এসে বাইডেনের মতো বলতেন যে পুতিন খুনি, তাহলে পুতিন কি তার সাথে আলোচনা বসতেন? আলোচনা বসাটা কি খুব গুরুত্বপূর্ণ ছিল না? প্রেসিডেন্ট বাইডেন যে পথে গিয়েছেন সেই পথে তো ট্রাম্পের সাথে কোনো আলোচনা করারই কোনো সুযোগ ছিল না। ট্রাম্প তো অন্তত সেই সুযোগটা নিয়েছেন। জি জি, সেটাতে আমি আসছি। সেটা সত্যি যে ট্রাম্প অন্তত আলোচনার সুযোগটা করে দিয়েছে, কিন্তু করে দেওয়ার আগে যে প্রেটেক্সটটা তৈরি করেছে, যে হচ্ছে সূচনা বক্তব্য বা সূচনা লগ্নে যেসব কথা বলেছে, যে আসলে যখন জেলেনস্কি যখন হোয়াইট হাউসে বেড়াতে আসলো ফেব্রুয়ারি মাসে, তখন আপনারা দেখেছেন, তখন তাকে অনেকটা অপমান করে বের করে দেওয়া হয়। বলা হয় যে তুমি যার সাথে যুদ্ধ করেছ সে অনেক বেশি শক্তিমত্তার মানে মানুষ পুতিন, তাকে তার অনেকগুলি দাবি তোমাদের মেনে নিতে হবে, তোমাদের আর কোনো উপায় নাই, তুমি যুদ্ধে জয়ী হতে পারবে না। এটা কিন্তু তাকে বলে দেওয়া হয়েছিল। এবং একই ধারাবাহিকতায় তিনি আবারও বলছেন যে কিছু কিছু ল্যান্ডের যে সোয়াপ, ল্যান্ড অদল বদল হয়তো করতে হতে পারে, তিনি সেই ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। কিন্তু যদি আপনার যেসব জায়গা রাশিয়া দখল করে নিয়েছে, ডনবাস নামে যে এরিয়াটা, ডনবাস মানে হচ্ছে দানিয়াস্ক এবং লুহান্স্ক, যতভাবে ডনবাস বলা হয়, দেখুন লুহান্সকের 100% দখল করে নিয়েছে, একটা প্রদেশ এটা ওই ইউক্রেনের। কিন্তু দানিয়াস্কের 70% দখলে আছে রাশিয়ানদের, 30% এখনো দখলে নেই। কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কি চাচ্ছেন? তিনি চাচ্ছেন পুরো ডনবাস তিনি তার দখলে রেখে দেবেন, প্লাস হচ্ছে ক্রাইমিয়াকে যে দখল করেছেন 2014-তে, সেটাও তাদের দখলে রেখে দিবেন, এবং ইউক্রেন যাতে ভবিষ্যতে নেটোর সদস্য না হতে পারে এরকম শর্ত সাপেক্ষে
তিনি এসব আলোচনায় রাজি হচ্ছেন। তো সেই যদি শর্তগুলি মেনে নেওয়া হয় তাহলে তো পুরো বিজয়টা আসলে পুতিনেরই হলো। এখানে তো তিনি যে দখল করে নিয়েছেন এটা তো জাতিসংঘের যে বিভিন্ন আইন রয়েছে, আন্তর্জাতিক আইন, সে আইন বিরোধী। অন্য একটা সভরেন কান্ট্রিকে, সার্বভৌম দেশকে কোন অংশে আপনি পার্মানেন্টলি দখল করে নিতে পারেন না। কিন্তু পুতিন সেটা দখলে নিয়েছে এবং সেটাকে দখলে রেখেই এই যে শান্তি চুক্তি করতে চায়, যেটাকে হচ্ছে পিস ডিল বলা হচ্ছে, সিজ ফায়ার যদি হতো সেটা হচ্ছে কি যে আপনি একটা যুদ্ধবিরতিতে রাজি হতো আর কি দুটো পক্ষ, যে আমরা আপাতত যুদ্ধবিরতিতে যাচ্ছি, তারপর আমরা পর্যায়ক্রমিক ভাবে আমরা এইসব ব্যাপারে নেগোসিয়েট করব। হ্যাঁ, যে কোন জায়গা আমরা ছেড়ে দিব, কোন জায়গা দখলে রাখবো, আসলে ইউক্রেন কি ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য হতে পারবে নাকি নেটোর পারবে, এসব আলোচনা পরবর্তীতে হতে পারত। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প এই সমস্ত যে সম্ভাবনা সেটাকে গুঁড়ো বালি দিয়ে তিনি বলছেন না, কোনো ধরনের সিজ ফায়ারের দরকার নাই, তুমি বরং পিস ডিলে আসো। এবং পিস ডিলের যে শর্তগুলি আমি বললাম সেটা প্রকাশ্যে অলরেডি আমাদের সবার কাছেই জানা রয়েছে। পিস ডিলের শর্তগুলি কি? শর্তগুলি হচ্ছে পুতিনের শর্তে পিস ডিল হওয়া। তো পুতিনের শর্তে যদি পিস ডিল হয় সেটা ইউক্রেনের জন্য পুরোপুরি লস, এটা পুরোপুরি পরাজয় তাদের জন্য। এবং দেশের একটা অংশকে বাদ দিয়ে যদি আপনি পিস ডিলও করেন, শান্তি চুক্তিও করেন, সেটা আবার ইউক্রেনের যে শাসনতন্ত্র, সংবিধান, সে অনুযায়ী এটা আবার ভ্যালিড হবে না, সেটা কার্যকর হবে না। কারণ ইউক্রেনের সংবিধানে আছে যে জায়গার বিনিময়ে তাদের যে দেশের যে অংশ তার বিনিময়ে কোনো ধরনের চুক্তি কখনো হতে পারবে না। তাহলে জেলেনস্কি যদি প্রেসিডেন্ট ট্রাম্পের শর্ত মেনে নিয়ে একটা অংশ ছাড় দিয়ে চুক্তি করেন, সেই চুক্তিটা তো আবার ইউক্রেনের জনগণ তাদেরকে গণভোটের মাধ্যমে এটাকে আবার স্বীকৃতি দিতে হবে, তা না হলে এটা কার্যকর হবে না। তাহলে যেটা দাঁড়াচ্ছে, আপনি যেটা জিজ্ঞেস করলেন, এখন পর্যন্ত যে ডিরেকশনে পরে আলোচনাটা যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে রাশিয়াই পুরোপুরি বিজয়ী হিসাবে বেরিয়ে আসছে এবং ট্রাম্পের সেই ব্যাপারে খুব বেশি যে মাথা ব্যথা রয়েছে বলে মনে হচ্ছে না। তিনি পরোক্ষভাবে বলেই দিয়েছেন যে রাশিয়ার কিছু কিছু শর্ত মেনে নিয়েই এই যুদ্ধবিরতি করতে হবে, কারণ রাশিয়া অনেক বেশি শক্তি দেওয়ার পক্ষ। না, প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, সেটি হলো যে রাশিয়ার শর্ত না মানলে, রাশিয়াকে যদি প্রায়োরিটি দেওয়া না হয়, রাশিয়ার শর্তগুলোর ব্যাপারে যদি বেশি রকম গুরুত্ব দেওয়া না হয়, রাশিয়া কেন আসলে এই পিস ডিলে আসবে? রাশিয়ার ঠেকাটা কোথায়? রাশিয়া তো বলছে না, কাউকে ডেকে বলছে না ভাই আমার জন্য একটা পিস ডিলের ব্যবস্থা করো, আমি একটু যুদ্ধবিরতি চাই। রাশিয়া তো কিছুই বলছে না, বলছে ইউক্রেন দরকার ইউক্রেনের। সেক্ষেত্রে রাশিয়া তো দিনে দিনে, রাশিয়া জানে যদি যুদ্ধ অব্যাহত থাকে সে আরো ভূমি দখল করবে, সামনের দিনগুলোতে তার আগ্রাসী মনোভাব আরো বাড়বে। এবং বিশ্বের বুকে রাশিয়া যেটি চায় মাথা উঁচু করে থাকতে, রাশিয়া চায় যে তাদের অহংকারটা তারা দেখাতে, সেটি তো তারা দেখাতে পারবে। তারা কেন আসলে তাদের সত্যকে যদি গুরুত্ব না দেওয়া হয় তারা এই পিস ডিলে আসবে? আপনার কথাটাই সত্য, আপনি যেটা বলছেন আমিও একই কথাটা বললাম, যে রাশিয়া কিন্তু এখন আপার হ্যান্ড রয়েছে, তারাই বিজয়ী পক্ষ। কিন্তু ইউএস এর জন্য এটা এক ধরনের একটা পরাজয়, কারণ আমরা অনেকদিন যাবত ইউক্রেনকে সাহায্য করে যাচ্ছি, প্লাস ইউরোপিয়ান সমস্ত ইউনিয়নকে নিয়ে এই যুদ্ধটাকে সহযোগিতা করে যাচ্ছি। এখন আমেরিকা একটা শক্তিধর রাষ্ট্র হয়েও রাশিয়াকে যদি মানে বোঝাতে ব্যর্থ হয় যে তোমরা যদি এই যুদ্ধটা চালিয়ে যাও তোমাদের উপর আমরা আরো অনেক বেশি খরচ নামিয়ে আনবো এবং তোমরা আন্তর্জাতিক যে মানে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে তোমাদেরকে আমরা আরো বিচ্ছিন্ন করে ফেলবো, তাতে বোঝা যাচ্ছে রাশিয়া যেটা করছে সেটা করে তারা পার পেয়ে যাচ্ছে, তারাই শক্তিধর পক্ষ। এমনকি নেটোর বিপক্ষে গিয়ে তারা এই যুদ্ধে এক ধরনের বিজয়ী হয়ে বেরিয়ে আসছে, এই কথাটাই আমি বললাম। অর্থাৎ রাশিয়া আসলে কোনো মাথা ব্যথা নেই, তারা মনে হচ্ছে তারা যুদ্ধে বিজয়ী। কিন্তু নেটো সহ আমেরিকা সহ নেটো যখন তার বিরুদ্ধে যুদ্ধ করছে, পরোক্ষভাবে যুদ্ধ করছে অস্ত্রপাতি দিয়ে, তাতে রাশিয়াকে থামানো যাচ্ছে না, তাহলে তো আসলে জেলেনস্কির কোনো উপায় নেই, কিছু কিছু শর্ত মেনে নিয়েই তাকে সেই ইয়েটা যুদ্ধবিরতিতে যেতেই হবে, অন্যথায় রাশিয়া এটা মানবে না, বোঝাই যাচ্ছে। তো আমি একই কথা আবার ফেরত যাই, এই যুদ্ধটাতে শেষ পর্যন্ত গিয়ে যত ক্ষয়ক্ষতিই হোক রাশিয়াই বিজয়ী হিসেবে বেরিয়ে আসলো। জি, আমাদের সাথে যুক্ত হয়েছেন মনমত ইউনিভার্সিটির স্কুল অফ সোশ্যাল ওয়ার্কের ডিন প্রফেসর ডক্টর গোলাম মাদবর। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম সেটি হলো
যে যুদ্ধ কিংবা পিস ডিল আলোচনা চলছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে, সেখানে এখন পর্যন্ত সবাই আমরা এটুকু মেনে নিচ্ছি যে রাশিয়াই আসলে চালিকা শক্তি কিংবা ড্রাইভিং সিটে রাশিয়াই বসে আছে। কিন্তু এটা ঠিক যে রাশিয়াকে বিশ্বাস করার কোনো কারণ নেই। এখন পর্যন্ত ইতিহাসে বহুবার রাশিয়া কথা দিয়ে কথা রাখেনি এবং শেষ পর্যন্ত রাশিয়া উল্টে যেতে পারে, অর্থাৎ রাশিয়া তাদের যে আচরণ সেটি কখনোই আসলে তারা আসলে কেয়ার করে না, তারা কাউকে কেয়ার করে না। আমরা যতই বলি না কেন যে তাদেরকে হয়তো কূটনীতিতে একঘরে করা যাচ্ছে, উল্টো দেখা যাচ্ছে চীনের সাথে তাদের সম্পর্ক আরো ঘনিষ্ঠ হচ্ছে, ভারতের সাথে তাদের সম্পর্ক আরো ঘনিষ্ঠ হচ্ছে, আরব বিশ্বগুলোতে তাদের ঘনিষ্ঠতা আছে, ইরানের সাথে তাদের ঘনিষ্ঠতা আছে। যতটাই ভাবা হয় যে আমেরিকা চাইলে রাশিয়াকে একঘরে করতে পারবে, গত 3 বছর ধরে চলমান যুদ্ধে সেটি তারা করতে পারেনি। এই মুহূর্তে আমেরিকা চেষ্টা করছে রাশিয়ার মাথায় হাত বুলিয়ে অনেকটা আপোষ করে একটা পিস ডিল, যেটি খুবই গুরুত্বপূর্ণ ইউক্রেনের জন্য, আমেরিকার জন্য, বিশ্বের জন্য, সেটি করতে। এই করার পথে আমেরিকা যে পথে এগুচ্ছে, প্রফেসর ডক্টর গোলাম মাদবর, সেটা কতটা সঠিক পথে এগুচ্ছে, অর্থাৎ সামনের দিনগুলোতে সুফলটা আসবে কিনা? কারণ যে ত্রিপক্ষীয় বৈঠকের কথা বলা আছে, দ্বিতীয় যে বৈঠকটি হওয়ার কথা, সেটি আদৌ হবে কিনা? ধন্যবাদ। আসলে আপনার প্রশ্ন উত্তর অনেকটা কিন্তু আমাদের শ্রদ্ধেয় ডক্টর খালেকুজ্জামান ভাই দিয়েছেন, খুব সুন্দরভাবে উল্লেখ করেছেন যে পিস ডিল এখন যেটা বলা হচ্ছে, রাশিয়া পিস ডিলের কথা বলছে, অথচ অন্যদিকে দেখুন সিজ ফায়ার ইজ এন এসেনশিয়াল থিং বিফোর ইউ গেট ইনটু পিস ডিল। এদিকে পিস ডিল করে যে পার্মানেন্টলি সলিউশন করা হবে কি, সেটা তো একদিন 2 দিনে হবে না। সিজ ফায়ারটা হচ্ছে এসেনশিয়াল, কিন্তু এদিকে পিস ডিলের কথা বলছে রাশিয়া, অন্যদিকে হচ্ছে আপনার কোন সিজ ফায়ারের কথা বলছে না, কন্টিনিউয়াসলি বোম্বার্ডমেন্ট সে করে যাচ্ছে। এটা আমি বলবো এখানে সবচেয়ে বড় যেটা ইমেচিউরিটি এবং এগেইন রং ফরেন পলিসি অফ দ্য ইউনাইটেড স্টেটস। আমরা বারবারই কিন্তু একটা রিজার্ভেশন বলছি, যুক্তরাষ্ট্রের যে বর্তমানে যে আন্তর্জাতিক যে পলিসি সবখানে কিন্তু মার খেয়ে যাচ্ছে। ইট ইজ বিকজ অফ, আমি যেটা বলবো, ইমেচিউরিটি এবং বিকজ অফ ফার্স্ট সাইটেডনেস, দূরদর্শিতা যেটা বলেন। এভরিওয়্যার আপনি দেখেন, মিডল ইস্টের ক্ষেত্রে বলেন, ফার ইস্টের ক্ষেত্রে বলেন, এভরিওয়্যার কিন্তু আমেরিকান ফরেন পলিসি এটা স্টেক। এবং এটা আমার কাছে মনে হচ্ছে যে ইট ইজ এ বিগ দ্য ডিফিট ফর ইউনাইটেড স্টেটস, এন্ড দ্যাট ইজ হোয়াট এক্স্যাক্টলি। এখন দেখুন যে ফার্স্ট এন্ড ফরমোস্ট এখানে পিসটা কিভাবে হবে, একটা দেশের সভারেন্টি, আমরা বলি সার্বভৌমত্ব, এবং তার যে আত্মনিয়ন্ত্রণের যে অধিকার, একটা যে ইউক্রেনের কথা বলা হচ্ছে, ইউক্রেন কিন্তু আপনি দেখুন যে রাশিয়ার কাছে কিন্তু সে সারেন্ডার করেছিল এবং গিভেন আপ লাইক দ্য নিউক্লিয়ার পাওয়ার। আমরা জানি যে সেটা, আমার ঠিক সালটা মনে নাই, সেটা কিন্তু সে তার সাথে কিন্তু সে চুক্তি করে কিন্তু দিয়ে দিয়েছেন in the safety and security of the country. So সেখানেও কিন্তু রাশিয়া কিন্তু দেখুন বিনিময়ে কিন্তু কিছু করেন নাই, বরং যে ডনবাস রিজিয়ন, লুহান্স্ক এবং যে ডনেটস্ক যেটা, সেখানে আমরা জানি প্রায় 70 to 80% হচ্ছে রাশিয়ান স্পিকিং পিপল ইন ইউক্রেন। এবং সেই এলাকাটা কিন্তু প্রথমেই আমরা জানি স্বাভাবিকভাবে তাদের কিন্তু ছর বা তাদের নির্দিষ্ট লোকজন আছে, সেটা কিন্তু তারা দখল করে ফেলেছেন। এখন একটা দেশে 20% অফ দ্য ল্যান্ড মাস, এটা কিন্তু 20 ভাগ কিন্তু যে ইউক্রেনের ভূমির অংশ, সেটা কিন্তু তারা দখল। এবং দেখুন আপনার ক্রাইমিয়া অ্যানেক্সেশন করছে 2014 সালে, সেখানেও কিন্তু ইন্টারন্যাশনাল বডি বা কেউ কিন্তু ইউক্রেনকে সেভাবে কিন্তু প্রোটেক্ট করতে পারেন নাই। এরপরে কিন্তু দেখেন জাপোরিজ্জা, তারপরে একেবারে যেতে যেতে কিন্তু একেবারে শেষ পর্যন্ত অডেসা পর্যন্ত যাচ্ছে। অডেসা পর্যন্ত যাওয়া মানে কি, তাকে ল্যান্ড লক করে দেওয়া, অর্থাৎ তার কোনো অ্যাক্সেস থাকবে না কিন্তু তার সিতে। সো দিস ইজ হোয়াট। এখন পিস ডিলটা এখানে কিভাবে হবে? পুতিনকে যেভাবে কিন্তু ইউনাইটেড স্টেটস এখন আলাস্কাতে যে সম্বর্ধনা দিল বা যেভাবে বললো, পুতিন ইজ অ্যাকচুয়ালি দ্য উইনার। এখানে ট্রাম্প, আমি আবারও বলবো, ডিফিটেড। সবচেয়ে বড় কথা হচ্ছে পার্ট আউটার যে বলে না, যে একটা কোশ্চনে যে মাঝখানে কিন্তু দেখুন হুই সাফারিং ইউক্রেনকে যদি শেষ পর্যন্ত প্রোটেক্ট না করবেন, আমেরিকায় কিন্তু আপনি দেখুন সে ডেমোক্রেটিক পার্টি ক্ষমতা আসুক, রিপাবলিকান পার্টি ক্ষমতা আসুক, ইন দ্য পাস্ট আমি বলছি, দিস ইজ টোটালি কিন্তু একদম আনকনভেনশনাল হোয়াটস হ্যাপেনিং অ্যাকচুয়ালি যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক ক্ষেত্রে, যেটা ট্রাম্পের সময় যেটা হচ্ছে, যে সবসময় কিন্তু দে মেইনটেইন দেয়ার কনসিস্টেন্সি ফরেন পলিসি। পার্টি চেঞ্জ হবে ক্ষমতা, কিন্তু ফরেন পলিসি, কারণ ফরেন পলিসি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার সেফটি, সিকিউরিটি এবং ভবিষ্যতে যে পিস এন্ড স্টেবিলিটির জন্য, যুক্তরাষ্ট্রের জন্য এবং সারা বিশ্বের জন্য। এবং আমরা জানি যুক্তরাষ্ট্র কিন্তু সবসময় কিন্তু সেটা অনুসরণ করে আসছে, কিন্তু দিস ইজ টোটালি আনকনভেনশনাল ওয়ে যেটা
প্রেসিডেন্ট ট্রাম্পের সময় হচ্ছে। সো দ্যাট ইজ দ্য বিগেস্ট থিং যে যেটার জন্য এখন তাদের এই আমেরিকার এই ফরেন পলিসির জন্য দেখুন যে যেটা বাইডেনের মনে হোক যেভাবে ট্রাম্পের সময় হোক যে তাদেরকে বলবো আমরা তোমাদেরকে সব ধরনের সাপোর্ট দেবো এবং সাপোর্ট দিচ্ছে, আমরা জানি যুক্তরাষ্ট্রের কথা বলছি, সাপোর্ট দিচ্ছে। দিয়ে এখন এমন একটা পর্যায়ে গেছে যে ইউক্রেন সব দিক দিয়ে হারাচ্ছে, কিন্তু ইউক্রেনকে যে বিশেষ করে হোয়াইট হাউসে গতবার এসে যে যেভাবে জেলেনস্কি যে ট্রিটমেন্টটা করছে আন্তর্জাতিক বিশ্ব কিন্তু এতে কিন্তু সারপ্রাইজ হয়ে গেছে, শকড হয়ে গেছে এবং সাথে সাথে সেখান থেকে কিন্তু ব্রিটেন চলে যায়। আপনি দেখুন তখন ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু স্টুড বাই হিম ইনক্লুডিং ইউনাইটেড কিংডম। কারণ একটা জিনিস তো মানুষ অন্তপক্ষে বুঝে যে দ্য ওয়ে অ্যাকচুয়ালি ইউ পুট দিস কান্ট্রি অন দ্য ভার্জ অফ লাইক কাইন্ড অফ ডিস্ট্রাকশন বলতে গেলে, যে সেখান থেকে তাকে তুমিই বলবো যে তোমাকে ন্যাটোর সদস্যের জন্য আমরা হেল্প করবো, তোমাকে আমরা সাপোর্ট করব, টাকা দিয়ে যাচ্ছ, ইন্টেলিজেন্স দিয়ে যাচ্ছ, আর্মস দিয়ে যাচ্ছ। এখন এমন একটা অবস্থায় আসছে যে ইউ আর অ্যাকচুয়ালি ক্লোজিং এভরিথিং। তো এই অবস্থা এখন যে তাহলে ইউক্রেনের অবস্থাটা কি? ইউক্রেনের অবস্থাটা হচ্ছে we depended on you, United States. We thought you were our friend. এবং at you confidence আমরা তারা যেটা করেছেন তারা এই যুদ্ধ চালিয়ে গেছেন। এখন এই পর্যায়ে এসে তাদেরকে বলছে নো উই আর নট উইথ ইউ এনিমোর। এটা এখানে আরেকটা এক্সাম্পল আমি বলবো যে আমাদের সাউথ এশিয়াতে যে যুক্তরাষ্ট্রের ফরেন পলিসি এক্স্যাক্টলি দিস ইজ হোয়াট হ্যাপেন্ড। পাকিস্তানের সাথে সবসময় কিন্তু আপনি দেখুন যুক্তরাষ্ট্র সবসময় ফরেন পলিসি একসাথে ছিল, সে কোল্ড ওয়ার থেকে আরম্ভ করে। একটা পর্যায়ে এসে দেখা গেল যে এখন হচ্ছে পাকিস্তানকে দে জাস্ট গিভ ইউ আর নট ফ্রেন্ড এনিমোর এট দ্য কস্ট এবং এট দ্য হোপ দ্যাট পাকিস্তান আর ইন্ডিয়া কার কথা বলছেন আসলে? এখন তো মনে হচ্ছে ইন্ডিয়ার চেয়ে পাকিস্তানের সাথে তাদের ঘনিষ্ঠতা বেশি। রাইট, এখন কিন্তু দেখুন কিন্তু ইন্ডিয়া দেখেন এখানে কিভাবে বেনিফিটেড হচ্ছে রাশিয়ার সাথে। এখন বলতে আজকে বলতে দেখলাম 5% বললো যে ডিসকাউন্টে তাদেরকে তেল দেওয়া হবে। এবং আমেরিকা তো এখন সবচেয়ে কিন্তু ইকোনমিক ভেরি ইম্পর্টেন্ট এই যুদ্ধের ক্ষেত্রে, এবং চায়না এবং ইন্ডিয়া কিন্তু রাশিয়ার ইকোনমিটাকে কিন্তু বুস্ট আপ করছে তেল নিয়ে হোক যেভাবে হোক। তো এখন সব দিক দিয়ে যদি দেখুন পাকিস্তানকে যেভাবে একদম মানে একেবারে বলতে কিস করে যে সরিয়ে দিয়েছিল at the hope that India সাথে তাই হবে, কিন্তু এখন দেখলো যে না ইন্ডিয়া ইজ গোইং টু বি all the times the allies to Russia। এখন কিন্তু ওখানেও হারাচ্ছে। তো এই যুক্তরাষ্ট্রের ফরেন পলিসিটা আমার কাছে যেটা মনে হচ্ছে এটা আমাদের জন্য একটা বিরাট বিপদ এবং এটা ম্যাচিউর এবং এই ধরনের পরিবর্তিত ফরেন পলিসি আপনি দেখছেন ইউক্রেন রাশিয়ার ক্ষেত্রেও কার্যকর করা হচ্ছে নানা সময় নানা কিছু। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।